সবাই বলছে, এমনকি গতকাল ভারতের আবহাওয়া দপ্তরও বলেছে যে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হবে। কিন্তু বলুন তো, কতটুকু বৃষ্টিপাত হলে এটাকে কম বলা হবে? আমার মনে হয় অনেকেই এটা জানেন না। অনেকে এলপিএ বা লং পিরিয়ড এভারেজ বৃষ্টিপাতের কথা শুনেছেন, কিন্তু বুঝতে পারেন না যে আসলে বিষয়টা কি। অনেকেই বলছেন যে এল নিনো বা সুপার এল নিনোর জন্য এই বছর বৃষ্টিপাত কম হচ্ছে বা হলেও খুব কম হবে। কিন্তু অনেকে ঠিক মতো বোঝেই না যে এই এল নিনোর জন্য এক্স্যাক্টলি ভারতে বৃষ্টিপাত কিভাবে কম হয়। আর আরেকটা বিষয়, ভারতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি 105, 8, 115, 120, 122 সেন্টিমিটার মতন হয়। যেমন 2024 সালে গড় বৃষ্টিপাত ছিল 120 সেন্টিমিটার। অনেকেরই এটা জানার ইচ্ছা থাকে যে এই গড় বৃষ্টিপাত কিভাবে পরিমাপ করা হয় বা পুরো ভারতে এই ডেটা কিভাবে কালেকশন বা তৈরি করা হয়। তো বৃষ্টিপাত কিভাবে পরিমাপ করা হয়, কত পরিমাণ বৃষ্টিপাতকে রেফারেন্স ধরে কম বা বেশি বৃষ্টিপাত বলা হয়, এই এলপিও বিষয়টা কি, আর এল নিনো বা লা নিনার সাথে ভারতের বৃষ্টিপাত এক্স্যাক্টলি কিভাবে রিলেটেড, এই বিষয়গুলোই আজকে আপনাদের বুঝিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে রিলেটেড। ফলে কেটে কেটে দেখলে আপনারই ফাইনালে বুঝতে অসুবিধা হতে পারে। তো প্রথমেই বলি যে অ্যাকচুয়ালি বৃষ্টি মাপা হয় কিভাবে। দেখুন, বৃষ্টি মাপার জন্য একটা মেশিন বা যন্ত্র থাকে, যেটাকে বলা হয় বৃষ্টি মাপক যন্ত্র বা রেন গেজ। এইরকম টাইপের দেখতে হয়, একটা কৌটা মতো। কি হয়, একটা বিশাল এরিয়া জুড়ে বৃষ্টি হচ্ছে, তাহলে সব জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ একই রকম পড়বে। তো তার মাঝখানে এক জায়গায় এইরকম কৌটোটা যদি আমি বসিয়ে দিই, মাটির উপরে এরকম একটা কৌটো বসিয়ে দিলাম, তাহলে সব জায়গাতে যেরকম বৃষ্টি পড়ছে এই কৌটার ভেতরেও ঠিক সেই হারে বৃষ্টি পড়বে। এবার এই বৃষ্টি পড়ার ফলে এখানে দাগ দাগ পড়া আছে। এখন যতটা জল এতে জমা পড়লো, সেখানে হয়তো এখানে 5 মিলিমিটার, 10 মিলিমিটার, 15 মিলিমিটার, 20 মিলিমিটার এইভাবে দাগ পড়া আছে। এবার ওই জল তো জমা হবে, জল জমা হয়ে হয়তো এই লেভেল পর্যন্ত উঠলো, তারপর বৃষ্টি কমে গেল। তাহলে এই লেভেলে হয়তো দেখা গেল যে এটা 13তে গিয়ে ঠেকেছে। তার মানে বলা হবে যে এই যতক্ষণ বৃষ্টিপাত হয়েছে এর ফলে এই 13 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টি হলো, আবার হয়তো 3 ঘন্টা পরে গিয়ে আবারও বৃষ্টি হলো, তাহলে আবারও এতে এই সেই বৃষ্টির ফোঁটা পড়ে জল জমা হবে। এবার জল জমে হয়তো এই পর্যন্ত উঠলো, এবার এইখানে লেভেল হয়তো 27-এ গেল। এবার ওই তখন বৃষ্টি হওয়ার পর আজকে সারাদিনে আর হয়তো বৃষ্টি হলো না, তাহলে বলা হবে যে এই এরিয়াতে সারাদিনে 27 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তারপর রাত্রে এই জলটাকে ফেলে দিয়ে আবারও পরের দিনে যদি বৃষ্টি হয়, সেই রেকর্ডটা এখানে ধরা হবে। এইবার বিষয়টা হলো যে এই রেকর্ডটা কে দেখে? এটা লোকাল যে সমস্ত অথরিটি আছে, যেমন পঞ্চায়েত বা পৌরসভা, তাদের আন্ডারে এই কাজটা থাকে। তারা লোক দিয়ে এইটাকে রেকর্ড করায়। এরকম বৃষ্টিমাপক যন্ত্র কিন্তু আমাদের আশেপাশে কোথাও খুব একটা দেখা যায় না। কোনো একটা এরিয়াতে একটা নির্দিষ্ট জায়গায় এইরকম যন্ত্র বসানো থাকে বা রেন গেজ বসানো থাকে, যেখানে বাইরের তেমন কোনো এফেক্ট পড়ে না, শুধুমাত্র বৃষ্টি আসে। হয়তো কোনো পৌরসভার ছাদের ওপরে বা পঞ্চায়েতের ছাদের ওপরে বা কোনো সরকারি অফিসের ছাদের ওপরে বসানো থাকলো, যেখানে পাবলিকের এফেক্ট খুব একটা পড়বে না, সেই রকম জায়গাতে বসানো থাকে। তো বৃষ্টি মাপা হয় কিভাবে সেটা বুঝলাম। এবার এই ডেটাটা ভারত সরকারের কাছে যায় কিভাবে সেটা বলি। এখন সবকিছুই অনলাইন সিস্টেমের মাধ্যমে হয়। এবার আমি বারাসাত এরিয়াতে থাকি, ধরলাম আমার এই বারাসাতের এরিয়াতে বিভিন্ন জায়গাতে টোটাল 5 জায়গায় এইরকম মেশিন বসানো আছে। তো প্লেস 1, এই আমি 5টা জায়গার নাম লিখেছি। এবার এই 5টা জায়গার কন্ট্রোলই হয়তো ওই বারাসাত পৌরসভার আন্ডারে আছে। এখন আজকে 30শে মে, আজকে হয়তো বৃষ্টি হলো। এখন বৃষ্টি হলে বারাসাতের সব জায়গায় হয়তো একই রকম বৃষ্টিপাত হলো না। যেখানে যেখানে বৃষ্টিপাত হলো সেই হিসাবে এই 5টা জায়গার মেশিনে আলাদা আলাদা পরিমাপ আসতে পারে। হয়তো এই 1 নম্বর জায়গাতে যে মেশিন আছে সেইখানে বৃষ্টিপাত বেশি হয়েছে, ফলে এখানে হয়তো দেখাচ্ছে 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 2 নম্বর যে জায়গাতে মেশিন রয়েছে সেখানে হয়তো বৃষ্টিপাত কম হয়েছে, 12 সেন্টিমিটার, 12 মিলিমিটার দেখাচ্ছে। ঠিক একইভাবে এখানে হয়তো 10 মিলিমিটার দেখাচ্ছে, এখানে হয়তো আরো বেশি বৃষ্টিপাত হয়েছে, 35 মিলিমিটার দেখাচ্ছে। আর 5 নম্বর জায়গাতে 20 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বারাসাতে গড়ে কত বৃষ্টিপাত হয়েছে, এই সবগুলোকে গড় করে দিতে হবে, অর্থাৎ যোগ করে 5 দিয়ে ভাগ করে দিতে হবে। কত আসে? 21.4।
তাহলে বারাসাতে আজকে গড়ে 21.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, বা এটাকে অ্যাকচুয়ালি সেন্টিমিটারে বলা হয়। তাহলে 2.14 সেন্টিমিটার আজকে গড়ে বৃষ্টিপাত হয়েছে। এবার এই 5টা রেকর্ডই বারাসাত পৌরসভার আন্ডারে যাবে। এবার বারাসাত পৌরসভায় এই ডেটা পুট করার জন্য যে লোক রাখা রয়েছে, সেই লোকটা ভারত সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে এই ডেটাটা পূরণ করে দেবে। তাহলে অনলাইনে রেকর্ড হয়ে গেল যে বারাসাতে আজকের ডেটে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এখন বারাসাতের জন্য যখন এইরকম ডেটা পাওয়া গেল, অন্যান্য বিভিন্ন জায়গার ক্ষেত্রে এইরকম ডেটা পাওয়া যাবে। তো সেই ডেটার কম্পাইলেশনটা কিভাবে হয় সেটা আমি আপনাকে একটা টেবিলের মাধ্যমে দেখাই। দেখুন, এইখানে টেবিলটা করেছি। ধরলাম উত্তর 24 পরগনা জেলা, এই জেলাতে টোটাল 6টা জায়গা এইভাবে বেছে নেওয়া যেখানে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হবে। সেই জায়গাগুলো হলো বারাসাত, ব্যারাকপুর, হাবড়া, বনগাঁ, বসিরহাট, হাসনাবাদ। এবার বারাসাতে কিভাবে ডেটা কালেকশন হবে সেটা তো আপনাকে দেখালাম। এখন আমরা ধরবো যে জুন মাসে উত্তর 24 পরগনা জেলার কোথায়, কবে, কত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তো ধরলাম যে জুন মাসের ভেতর প্রথম 4 তারিখে বৃষ্টিপাত হয়েছে। এখন এই বৃষ্টিপাত উত্তর 24 পরগনার সমস্ত জায়গায় নাও হতে পারে। যেমন এই যে এইখানে দিয়েছি 4 তারিখে বৃষ্টিপাত হয়েছে বারাসাতে, এইরকম গড় বৃষ্টিপাত হয়েছে 2 সেন্টিমিটার। ব্যারাকপুরে গড় বৃষ্টিপাত হয়েছে 1.7 সেন্টিমিটার। হাবড়াতে বৃষ্টিপাত হয়নি, এই জন্য আমি ক্রস করে দিয়েছি। তারপর বনগাঁতে হয়তো বৃষ্টিপাত হয়েছে 1.2 সেন্টিমিটার। বসিরহাটে হয়তো বৃষ্টিপাত হয়নি, এই জন্য এটাও ক্রস করে দিয়েছি। আর হাসনাবাদে হয়তো বৃষ্টিপাত হয়েছে 0.5 সেন্টিমিটার। তাহলে এই ডেটাটুকু দেখে আমি বলতে পারবো যে এই 4 তারিখে পুরো উত্তর 24 পরগনার ভেতর কোথায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে আর কোথায় সব থেকে কম বৃষ্টি হয়েছে। আর এই ডেটা থেকে আমি অন অ্যান এভারেজ অর্থাৎ গড়েও বলতে পারবো যে পুরো উত্তর 24 পরগনা জেলায় গড়ে কত বৃষ্টিপাত হয়েছে। কিভাবে পাবো? এইখানে টোটাল কত জায়গায় বৃষ্টি হয়েছে, 1 2 3 4, 4 জায়গায় বৃষ্টিপাত হয়েছে। তো এই 4 জায়গায় টোটাল গড়ে কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা মানেই হলো পুরো উত্তর 24 পরগনা জেলায় গড়ে কত বৃষ্টিপাত হয়েছে। তো এটা 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 এই 4টে ভ্যালু যোগ করে 4 দিয়ে ভাগ করে দিলে যে ভ্যালুটা আসবে, ভ্যালুটা আসে 1.35। ফলে আমরা বলতে পারি যে জুন মাসের 4 তারিখে উত্তর 24 পরগনা জেলায় গড়ে 1.35 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো 4 তারিখের ব্যাপারটা গেল। এরপর হয়তো 5 তারিখে বৃষ্টিপাত হলো না, পরে গিয়ে 7 তারিখে বৃষ্টিপাত হলো। এবার 7 তারিখে যখন বৃষ্টিপাত হবে তখনও উত্তর 24 পরগনার সমস্ত জায়গায় যে বৃষ্টিপাত হবে তা তো না, সেই রকম একটা ডেটা এখানে লিখেছি। হয়তো 7 তারিখে বারাসাতে বৃষ্টিপাত হয়নি, এই জন্য ক্রস করে দিয়েছি। ব্যারাকপুরে অনেকটা বৃষ্টি হয়েছে 2.5 সেন্টিমিটার। হাবড়াতে হয়েছে 2 সেন্টিমিটার। বনগাঁতে 0.7 সেন্টিমিটার। বসিরহাটে বৃষ্টিপাত হয়নি। হাসনাবাদে 0.3 সেন্টিমিটার। তাহলে এই 7 তারিখে যে যে জায়গাতে বৃষ্টিপাত হয়েছে সেইগুলোকে যোগ করে গড় করে দিলে ওভারঅল ওই 7 তারিখের উত্তর 24 পরগনা জেলার বৃষ্টিপাত পেয়ে যাব। তো এইগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 1.175 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে গড়ে 7 তারিখে 1.175 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কোথায়? উত্তর 24 পরগনা জেলাতে। তো এই ডেটা কিভাবে আসলো সেটা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবেই পুরো ডেটাটা আছে। আপনারা বুঝতে চাইলে ভিডিওটা পজ করে একটুখানি দেখে নিতে পারেন। এখন এই যে প্রত্যেকটা জায়গায় যে র ডেটা আছে সেগুলোকে গড় করলে একটা ভ্যালু আসবে। এই গড়ের ভ্যালুটা কত আসে? এই রকম আসে। ফলে আমি বিভিন্ন ডেটের জন্য বলতে পারি যে উত্তর 24 পরগনায় হয়তো গড়ে 15 তারিখে 0.95 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। 17 তারিখে টোটাল হয়তো 1.367 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে গড়ে। তো এইভাবে আমি একটা মাসের জন্য কোন কোন ডেটে গড়ে কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা পেয়ে যাব। আর সেই সবগুলোকে যোগ করে দিলে ওই জেলাতে এক মাসে টোটাল কত বৃষ্টিপাত হয়েছে সেই ডেটাটা পেয়ে যাব। যেমন 4 তারিখে গড়ে এতটা হয়েছে, 7 তারিখে এতটা হয়েছে, 11 তারিখ এতটা, 15 তারিখ এতটা। তাহলে সবগুলোকে যোগ করে দিলে আমি পেয়ে যাব যে জুন মাসে টোটাল কতটা বৃষ্টিপাত হয়েছে এই উত্তর 24 পরগনায়। তো এই সবগুলোকে যোগ করে দিলে একটা ভ্যালু আসে, সেটা হলো 9.589 সেন্টিমিটার। এই ডেটা থেকে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট জেলা বা উত্তর 24 পরগনা জেলায় জুন মাসে 9.589 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন জুন মাসে যেরকম এইভাবে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আলাদা ডেটা থাকবে, এরপরে জুলাই মাসেও ঠিক এইরকম পরপর ডেটা থাকবে। আর তারও কিছু একটা এভারেজ থাকবে কোন কোন ডেটে কত হয়েছে। তো
তো এই এভারেজ গুলোকে সবগুলোকে যোগ করে দিলে জুলাই মাসে টোটাল কত বৃষ্টিপাত হয়েছে সেই ভ্যালুটাও আমি পেয়ে যাব। তো ওইখানে আমি ছোট ছোট করে ভ্যালুগুলো আর দিচ্ছি না, আমি ধরলাম যে জুলাই মাসে উত্তর চব্বিশ পরগনা জেলায় টোটাল 20.406 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এইখানে যেরকম সবগুলো গড়কে যোগ করে এটা এসছে, ঠিক একই রকম ভাবে এখানে যে ডেটাগুলোকে পাবো সেগুলোকে যোগ করে এই ভ্যালুটা আসবে। এবার আমি আরো একটা টেবিল করাই, তাহলে আপনাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই যে এইখানে টেবিলটা করেছি, এখানে কি করেছি আমি প্রত্যেকটা জেলার নাম লিখে নিয়েছি, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, ঠিক এইভাবে বাকি আরো 20টা জেলা আছে। পশ্চিমবঙ্গে যেহেতু 23টা জেলা, সেই হিসাবে 23টা জেলার নাম এখানে পরপর বসে যাবে। আমি টেবিলটা বেশি বড় করছি না, এই জন্য আদার্স এইগুলো আছে। এখন উত্তর চব্বিশ পরগনা জেলায় এইভাবে যেরকম ডেটা কালেকশন হবে, সেই ডেটা কালেকশন করে জুন মাসের জন্য বৃষ্টিপাত কত এসছে 9.589 সেন্টিমিটার। তো সেই ভ্যালুটা আমি এই টেবিলের এই জায়গাতে বসিয়েছি। এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু অনলাইনে ভারত সরকারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে হয় অটোমেটিক। আমি এগুলো কিন্তু দেখতে পারবো না, এগুলো ভেতরের ডেটা। তো যাই হোক, উত্তর চব্বিশ পরগনা জেলায় জুন মাসে গড়ে এত বৃষ্টিপাত হয়েছে। এখন জুন মাসে যখন উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত হয়েছে, তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো কিছু না কিছু বৃষ্টিপাত হয়েছে, মালদাতেও কিছু হয়েছে, মুর্শিদাবাদেও কিছু হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বিভিন্ন রকম হয়েছে। তো সেই হিসাবে এরকম ডেটা কম্পাইল করে এসছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় 8.421 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, মালদাতে হয়তো বৃষ্টি হয়েছে 6.215 সেন্টিমিটার। তো এইভাবে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই ডেটা থাকবে। জুন মাসে যেরকম প্রত্যেকটা জেলার ডেটা রয়েছে, ঠিক একইভাবে জুলাই মাসেরও প্রত্যেকটা জেলার ডেটা পাবো, আগস্টেরও পাবো, সেপ্টেম্বরেরও পাবো। এবার এই ডেটা থেকে আমি জুন মাসের জন্য বলতে পারি যে অন অ্যান এভারেজ পুরো পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাত হয়েছে। তো সেই হিসাবে কি হবে, এই যে ডেটাগুলো এই সবগুলোকে যোগ করে 23 দিয়ে ভাগ করে দেবো, তাহলে গড়ে হয়তো আমি জুন মাসে পুরো পশ্চিমবঙ্গে কত পাবো 8.075 সেন্টিমিটার। এই ডেটা থেকে ফাইনাল গড় যেটা আসলো, এখান থেকে আমি বলতে পারি যে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে গড়ে জুন মাসে 8.075 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঠিক একইভাবে জুলাই মাসে সবগুলো যোগ করে 23 দিয়ে ভাগ করলে যে গড়টা আসবে, সেখান থেকে আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গে জুলাই মাসে গড়ে 17.898 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঠিক একইভাবে আগস্ট আর সেপ্টেম্বরের ডেটাটাও পাবো। এবার এই সবগুলোকে যদি আমি যোগ করে দিই, সেক্ষেত্রে টোটাল যে ডেটাটা আসবে কত আসবে 82.296। এই ডেটা থেকে আমি বলতে পারি যে এই 4 মাসে পশ্চিমবঙ্গে টোটাল 82.296 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এইবার এই 4 মাসের ডেটা যেরকম এইরকম পাবো, ঠিক একইভাবে পুরো বছরের আমি ডেটা তৈরি করতে পারি। তো পুরো বছরের ডেটা তৈরি করলে এই সবগুলোকে যোগ করলে যেটা আসে, সেটা বলা হয় যে পুরো বছর ধরে পশ্চিমবঙ্গে টোটাল কত বৃষ্টিপাত হয়েছে। তো আমি পুরো বছর যাচ্ছি না, আমি এই 4 মাসের বলি, যেহেতু বর্ষাকাল মেইন এই 4 মাস ধরা হয়, বা বর্ষাকালের যে সিজন সেটাকে নর্মালি এই 4 মাস ধরা হয়। এই জন্য আমি 4 মাসের ক্যালকুলেশনটাই আপনাকে দেখাই, তারপর লাস্টে আমি সারা বছরের ক্যালকুলেশনটাও আপনাকে বলে দেবো। এখন এই একটা রাজ্যের জন্য যখন এইরকম একটা ডেটা আমি পাচ্ছি, ঠিক এই একই রকম ডেটা আমি ভারতের প্রত্যেকটা রাজ্যের জন্য পাবো। তো সেই রকম একটা টেবিল আপনাকে দেখাই। দেখুন এইখানে করেছি পশ্চিমবঙ্গে টোটাল এই 4 মাসে কত পেয়েছি, সেটা আমি এইখানে লিখেছি যে পশ্চিমবঙ্গে 4 মাস জুড়ে গড়ে 82.296 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঠিক একইভাবে ঝাড়খণ্ডে হয়তো 80.142 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, বিহারে হয়তো 62.771 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, আসামে হয়তো 94.214, মহারাষ্ট্রে হয়তো 87.713। এইরকম ভারতে টোটাল 28টা রাজ্য আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো প্রত্যেকটা জায়গা থেকে আমি ডেটা পাবো, তো সেই রকম ডেটা এখানে ফিল হবে। এবার এই সমস্ত ভ্যালুকে যোগ করে যদি আমি 36 দিয়ে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে পুরো ভারত জুড়ে এই 4 মাসে গড়ে কতটা বৃষ্টিপাত হয়েছে। তো ওটা হয়তো গড়ে 81.247 সেন্টিমিটার। তাহলে এই ডেটা থেকে আমি বলতে পারবো যে এই 4 মাসে অর্থাৎ মনসুনের সময় ভারতে গড়ে 81.247 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ফাইনালি এই ডেটা আর এই ডেটাটাই পাবলিকের কাছে পাবলিশ করা হয়, অর্থাৎ পাবলিক শুধুমাত্র এই ডেটাটুকু দেখতে পারে। এবার পুরো বছরের যখন রেকর্ড হয়, বছরের পুরো টাইমটাকে 4টে সিজনে ভাগ করা হয়। একটা হলো মনসুন, একটা প্রি মনসুন, একটা পোস্ট মনসুন, আর একটা হলো উইন্টার। আমি একটা টেবিলে দেখাই, তাহলে আপনাদের আরো ভালো বুঝতে সুবিধা হবে।
এই যে এইখানে টেবিলটা বানিয়েছি, এখানে 2024, 23 আর 22 এই 3 বছরের জন্য সারা বছরে গড়ে কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা আমি লিখেছি। এটা অ্যাকচুয়াল ডেটা। এই ডেটাটা আপনি অনলাইনে অফিসিয়ালি পেয়ে যাবেন। ওয়েবসাইটটা হলো ডেটা অফ ইন্ডিয়া দিয়ে সিজনাল রেইনফল, ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই ডেটায় কি আছে, পুরো একটা বছরকে 4টে ভাগে ভাগ করে নেওয়া হয়। উইন্টার বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসকে উইন্টার সিজন ধরা হয়। এটা শুধুমাত্র বৃষ্টিপাতের জন্য এইভাবে ক্লাসিফাই করা। তো উইন্টার সেশনকে জানুয়ারি ফেব্রুয়ারি ধরা হয়। প্রি মনসুন অর্থাৎ অ্যাকচুয়াল বৃষ্টিপাত আসার আগের সময়টা সেটা মার্চ থেকে মে মাস পর্যন্ত ধরা হয়। মনসুন মানে বৃষ্টিপাতের সময় বলতে জুন থেকে সেপ্টেম্বর ধরা হয়। আর পোস্ট মনসুন বলতে অক্টোবর থেকে ডিসেম্বর ধরা হয়। এবার মনসুনের সময় কতটা বৃষ্টিপাত হয় সেটা যেমন এইভাবে ক্যালকুলেশন হয়, ঠিক একইভাবে প্রি মনসুন, উইন্টার বা পোস্ট মনসুনেও টোটাল কতটা বৃষ্টিপাত হলো সেটারও এই একই টাইপের একটা ক্যালকুলেশন, আর সেখান থেকে একটা নির্দিষ্ট ডেটা পাওয়া যায়। তো সেই ডেটাটাই 2024 সালের জন্য এই হচ্ছে ডেটা। 2024 সালে অ্যাকচুয়ালি এই 4 মাসে গড়ে 93.31 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছিল পুরো ভারত জুড়ে। ওই 2024 সালেই পোস্ট মনসুন অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গড়ে 11.69 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রি মনসুন অর্থাৎ মার্চ থেকে মে মাস পর্যন্ত গড়ে 12.71 সেন্টিমিটার, আর শীতকালের সময় গড়ে 2.69 সেন্টিমিটার। এবার এই সবগুলোকে যদি আমি যোগ করে দিই সেক্ষেত্রে পাওয়া যায় যে 2024 সালে টোটাল কত বৃষ্টিপাত হয়েছে। এটা যোগ করে দিলে আসবে আপনার 120.4 সেন্টিমিটার। 2023 সালে আসবে 110.31 সেন্টিমিটার, আর 2022 সালে আসবে 125.77 সেন্টিমিটার। এই ডেটা থেকে আমি বলতে পারি যে 2024 সালে ভারতে টোটাল বৃষ্টিপাত হয়েছে 120 সেন্টিমিটার, 2023 সালে হয়েছে 110 সেন্টিমিটার, 2022 সালে হয়েছে 125 সেন্টিমিটার। এবার এই রকম যখন ডেটা রয়েছে, ঠিক একইভাবে এর আগের সমস্ত বছরের ডেটাই রয়েছে। তো গত 50 বছরের এই রকম ডেটা যদি আমরা কালেকশন করি আর তার যদি একটা এভারেজ নিয়ে নিই সেক্ষেত্রেই বলা হয় গড় বৃষ্টিপাত বা এভারেজ রেইনফল। এখানে দুটো বিষয় আসে, একটা হলো অ্যানুয়াল এভারেজ রেইনফল আর আরেকটা আসে লং পিরিয়ড এভারেজ রেইনফল। এই প্রত্যেক বছর টোটাল যে বৃষ্টিপাত হচ্ছে গত 50 বছর ধরে এই বৃষ্টিপাতের রেকর্ডটা রেখে যদি আমরা গড় করি সেক্ষেত্রে পাওয়া যায় অ্যানুয়াল এভারেজ রেইনফল ডেটা। আর শুধুমাত্র এই সিজন অর্থাৎ মনসুনের সময় এই 4 মাসে টোটাল কত বৃষ্টিপাত হচ্ছে সেই রকম একটা রেকর্ডও থাকবে। এইরকম রেকর্ড গত 50 বছরের যে রেকর্ড, সেই 50 বছরের রেকর্ডটাকে যোগ করে 50 দিয়ে ভাগ করলে অর্থাৎ 50 বছরের গড় যে ডেটা সেই ডেটাটাকে বলা হয় লং পিরিয়ড এভারেজ রেইনফল বা এলপিএ ভ্যালু। এই এলপিএ এর ভ্যালুটা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর চেঞ্জ হয় রেফারেন্স হিসাবে রাখার জন্য। আমি এটা একটু মুছে দিই তারপর আপনাকে বলি। দেখুন এখানে লিখেছি এই 3টে ভ্যালু হলো লং পিরিয়ড এভারেজের ভ্যালু। এটা 50 বছরের হিসাবে করা হয়। তো 1951 থেকে 2000 সাল পর্যন্ত প্রত্যেক বছর এই সিজনের সময় অর্থাৎ মনসুনের সময় টোটাল কত বৃষ্টিপাত হয়েছে তার গড় হিসাবে একটা ভ্যালু এসছে যে 1951 থেকে 2000 সাল পর্যন্ত গড়ে প্রত্যেক বছর 89 সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। ঠিক একইভাবে পরে আরেকটা ডেটা এভাবে কালেকশন করা যায়, সেটা হলো 1961 থেকে 2010 পর্যন্ত দেখা হয়েছে। সেখানে দেখা গেছে যে গড়ে 88 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তারপরে আরো 10 বছর পরে গিয়ে এই ডেটাটা কারেকশন করা হয়েছে। কারেকশন করে 1971 থেকে 2020 পর্যন্ত ডেটাটা দেখা হয়েছে। তো সেখানে দেখা গেছে যে গড়ে এই 50 বছরে 87 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। অ্যাকচুয়ালি 86.86 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন 2026 সাল চলছে, আবার 2030 সালে গিয়ে যখন ফাইনাল ডেটা কম্পাইল হবে তখন এই ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই গড় বৃষ্টিপাতের পরিমাণ ধরা হয় এই ভ্যালুটাকেই আমরা রেফারেন্স ধরি। এই যে 2024 সালে মনসুনের সময় বৃষ্টিপাত কত হয়েছে 93.31, এখান থেকে আমরা বলতে পারি যে 2024 সালে গড় বৃষ্টিপাত বেশি হয়েছে। কেন? কারণ গড় বৃষ্টিপাতের পরিমাণ 87 সেন্টিমিটার, 2024 সালে হয়েছে 93.31 সেন্টিমিটার। এইখান থেকে বলা হয়। ঠিক একইভাবে যদি 2023 সালে দেখি, 2023 সালে দেখবো 82.82 সেন্টিমিটার। তার মানে এখান থেকে বলা যায় যে 2022 সালে বৃষ্টিপাত কম হয়েছে, গড়ে বৃষ্টিপাত কম হয়েছে। কেন? কারণ 87 থেকে ওটা ছোট। আবার 2022 সালে বলতে পারি যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়েছে 92.48, যেটা 87 থেকে বেশি। তাহলে এই মনসুনের বৃষ্টিপাত
এই গড়ের থেকে যত বেশি বা কম হবে সেই হিসাবে আমি বলতে পারি বা আবহাওয়া দপ্তর বলে যে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি বা কম। এবার এরও একটা রেঞ্জ আছে, যেমন এই যে ডেটাটা, এই ডেটাটাকে যদি আমি 100% ধরি তাহলে এর আগে 96% আর এর পরে 104%। এখানে 86% মানে হলো 83.52 সেন্টিমিটার, আর 104% মানে হলো 90.48 সেন্টিমিটার। বলা হয় যে কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ মনসুনে কোনো বছর বৃষ্টিপাতের পরিমাণ যদি এই এভারেজের হিসাবে 96% থেকে 104%-এর ভেতর থাকে তাহলে ওই বৃষ্টিপাতটা নর্মাল। অর্থাৎ কোনো বছর যদি বৃষ্টিপাত 83 থেকে 90 সেন্টিমিটারের ভেতর হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওই বছর বৃষ্টিপাত নর্মাল হয়েছে। যদি দেখা যায় যে এই 83-র কম পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেক্ষেত্রে বলা হয় যে ওই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম। যদি 90-এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় যে ওইখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। যেমন 2024 সালে 93, যেটা এই 90.48 থেকে অনেক বেশি, ফলে বলা হয়েছিল যে 2024 সালে বৃষ্টিপাত অনেক বেশি হয়েছে। ঠিক একইভাবে 2023 সালে 82.22 সেন্টিমিটার, যেটা 83 থেকে কম, এই জন্যই বলা হয়েছিল যে 2023 সালে বৃষ্টিপাত কম হয়েছে। 2022 সালে 92, যেটা 90-এর থেকে বেশি, ফলে বলা হয়েছিল যে বৃষ্টিপাত 2022 সালে বেশি পরিমাণে হয়েছিল। এখানে আরো একটা রেফারেন্স আছে, সেটা হলো 90%, আর এখানে 110%। 90% মানে হলো 78.3, আর 110% মানে হলো 95.7। এখানে বলা হয় যে কোনো একটা বছরে যদি বৃষ্টিপাতের পরিমাণ গড়ের 90%-এর থেকে কম হয়ে যায় সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ খুবই কম। আর কোনো বছর যদি গড় বৃষ্টিপাত এই গড় ভ্যালুর 110%-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় যে ওই বছরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ বেশি বেশি বৃষ্টিপাত হয়েছে। তো ভ্যালুর হিসাবে এই রেঞ্জটাকে বলা হয় নর্মাল রেঞ্জ। 83 থেকে 90 এটাকে বলা হয় নর্মাল। এর ভেতর বৃষ্টিপাত হলে নর্মাল রেইনফল। এই রেঞ্জের ভেতরে হলে বলা হয় বিলো বা বিলো নর্মাল, আর এই রেঞ্জের ভেতরে হলে বলা হয় অ্যাবাভ নর্মাল। এর থেকে কম হলে বলা হয় ডেফিসিয়েন্ট, আর এর থেকে বেশি হলে বলা হয় এক্সেস। তো রিসেন্টলি ভারতের আবহাওয়া দপ্তর যে ঘোষণাটা করেছে সেখানে বলেছে যে এই 2026 সালে টোটাল বৃষ্টিপাতের পরিমাণ, মনসুনে টোটাল বৃষ্টিপাতের পরিমাণ এই লং পিরিয়ড এভারেজের 90% বা তার কমে চলে আসতে পারে। অর্থাৎ এই 2026 সালে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হতে পারে। যদিও এর আগে এই আবহাওয়া দপ্তর 13 এপ্রিল আরো একটা এস্টিমেট দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 2026 সালে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে এই লং পিরিয়ড এভারেজের 92%। অর্থাৎ এই বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, কিন্তু এই যে গতকাল যে অ্যানাউন্সমেন্ট করলো তাতে বললো 90%, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আরো কম হবে। এখন ভবিষ্যতে কি হবে সেটা তো ভবিষ্যতের মনসুনেরই ব্যাপার। তাহলে এই পুরো ডেটার বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বাকি থাকলো একটা বিষয়, সেটা হলো যে ভারতে এই বৃষ্টিপাত এল নিনো বা লা নিনার প্রভাবে কিভাবে এক্স্যাক্টলি এফেক্ট করে। তো এল নিনো বা লা নিনার প্রভাবে এক্স্যাক্টলি কিভাবে এফেক্ট হয় সেটা আমরা আগের এই ভিডিওতে খুব ভালোভাবে ডিসকাস করেছি, এই ভিডিওটা দেখতে পারেন। আর এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরে অন্য কোনো একটা টপিক নিয়ে।